ডাক্তারকে ভগবানও বলা হয়। এটা একটা বিশ্বাসের সম্পর্ক হয়। কিন্তু কি হতো যদি জীবন দান যে করে সেই মৃত্যুর শয়তান হয়ে যায়? যেটাকে অমৃত ভাবা হয় সেটাই বিষ বের হয়। ডাক্তার অংশুমান খুবই যোগ্য ছিল। কতজন লোক হবে যারা তাদের রোগের চিকিৎসা হওয়ার পর তাকে আশীর্বাদ দিয়ে গেছে, কিন্তু সেই রাত তার মাথায় শয়তান এসে বসে গেছিল। দাঁড়াও সিস্টার, এটা কি করছো? নাথিং ডক্টর, পেন কিলার দিচ্ছিলাম। সকাল অবধি এর জ্ঞান ফিরে যাবে আর পুলিশও এসে যাবে। তারপর সবাই জানতে পেরে যাবে যে কোন শয়তান এর সাথে এসব করেছে। নো নো, তুমি জেনারেল ওয়ার্ডে যাও, আমি একে সামলে নেব। ওকে ডক্টর। হ্যাঁ বিবেক, বল। দাদা, তুমি কাজ করে দিয়েছো? না, এখনো না। তাহলে কবে করবে দাদা? যদি ওর জ্ঞান ফিরে যায় আর পুলিশকে সব বলে দেয় না, তাহলে দাদা প্লিজ আমাকে বাঁচাও দাদা। শুধু 5 ঘন্টা আগের কথা। বিছানায় জীবন আর মৃত্যুর সঙ্গে লড়ছে সোমা। বিবেককে আস্তে গাড়ি চালানোর জন্য জিদ করছিল, কিন্তু বিবেক গাড়ির স্পিড বাড়িয়েই চলেছিল। বারবার বিয়ার খাওয়ার জিদ করছিল। আরে বিয়ার খেলে কিছু হয় না, আরে ইটস জাস্ট লাইক এ কোল্ড ড্রিঙ্ক। দেখো আমি এখন অবধি 3টে খেয়ে ফেলেছি, কিছুই হয়নি তো। হয়েছে কিছু বলো? বিবেক, আমি বাচ্চা নই। দরকারের থেকে বেশি খেলে বিয়ারেও নেশা হয়ে যায়। তুমি শুধু গাড়ি আস্তে চালাও প্লিজ, আমার ভয় করছে। আরে তুমি কি এটা শোনোনি নাকি? ভয়ের পরে জিত আছে। আর এমনিতেও আজ একটু আলাদা করার ইচ্ছে হচ্ছে। নিজের ইচ্ছেটাকে নিজের কাছেই রাখো আর আমাকে বাড়ি পৌঁছে দাও। এই ভারী বৃষ্টিতে এত ভালো সুযোগ আমি ছাড়তে পারবো না সোমা। আজ তোমাকে আমার খিদে মেটাতেই হবে। বিবেক, কি করছো তুমি? বিবেক, হাত ছাড়ো আমার। তোমার নেশা হয়ে গেছে বিবেক, ছাড়ো। আজ আমি তোমাকে বাড়ি পৌঁছানোর জন্য সঙ্গে আনিনি। আজ আমি তোমার থেকে তোমার জন্য খরচ করা একটা টাকার লাভ ওঠানোর জন্য এনেছি। আজকে আমি তোর থেকে নিজের তেষ্টা মেটাবো। বিবেক, কি যাতা বলছো? ছাড়ো আমাকে। জানোয়ারদের মতো বিহেভ করো না, লিভ মি। ছাড়ো আমাকে। আমি জানোয়ার, জানোয়ার আমি। হ্যাঁ, তুমি জানোয়ার। তাছাড়া একটা কথা বলি, তোমার থেকে ভালো তো কুকুররা হয়। তোমাদের মতো ঠকবাজের থেকে অনেক গুণে বেশি নিষ্ঠাবান হয়। ছাড়ো আমায় বিবেক, আমি বললাম না ছাড়ো আমায়। সোমা, তোকে তো থাপ্পড় লাগা মাত্র বিবেককে ছটকা লেগে যায়। ও সোমার হাত ছেড়ে দেয়। সোমা বৃষ্টিতে গাড়ি থেকে নেমে কাঁদতে কাঁদতে যেতে লাগলো। গাড়ির ভেতরে বসে বিবেকের রাগ ক্রমাগত বেড়েই যাচ্ছিল। ওর মাথায় জানোয়ার আর কুকুরের কথাটা ঘুরঘুর করে। নিজের সঙ্গে কথা বলতে বলতে বিবেক অ্যাক্সিলারেটরে পা রেখে দেয় আর এক ঝটকায় গাড়িটাকে গিয়ার ফেলে সোমার দিকে এগিয়ে নিয়ে যায়। সোমা নিজের কাছে গাড়িটাকে আসতে দেখে ও ঘুরে তাকায়। গাড়ি ওকে ধাক্কা মেরে হাওয়ায় ছড়ে ফেলে দেয়। সোমা নিচে পড়ে যায়। বিবেক গাড়ি থামিয়ে দেয় আর সড়কে সোমাকে কষ্ট পেতে দেখতে শুরু করে। বিবেক রাগের চোটে এসে ওর উপর গাড়ি চড়িয়ে দেয় আর গাড়ি চড়ানোর পর নিজেকে পুলিশের থেকে বাঁচানোর জন্য নিজের বড় দাদার হাসপাতালে নিয়ে আসে। কিন্তু ওখানে এসে যখনই ও জানতে পারলো যে সোমা বেঁচে যাবে, ব্যাস তখনই নিজের দাদাকে অ্যাক্সিডেন্টের সব সত্যি বলে দেয় আর তার উপর চাপের সৃষ্টি করলো যাতে সে সোমাকে মেরে ফেলে। দাদা, দাদা প্লিজ, আমাকে মা বাবার দিব্যি। দাদা প্লিজ মেরে দাও ওকে, না হলে পুলিশ আমাকে ছাড়বে না। দাদা মেরে দিচ্ছি, কিন্তু প্রমিস কর যে আজকের পর এরকম কাজ তুই কোনো মেয়ের সাথে করবি না। প্রমিস দাদা, কর প্রমিস, কখনো এরকম করব না। ভাইয়ের জন্য তুমি আমাকে মেরে দিচ্ছ, অথচ ভুলটা তোমার ভাই করেছে। ও আমার ভাই হয়। অংশুমান একটু ঘাবড়ে যায়, কিন্তু তারপর সাহস জুটিয়ে সোমাকে ইঞ্জেকশন লাগিয়ে দেয় আর ইঞ্জেকশনের প্রভাবে
সোমার নিঃশ্বাস থামতে লেগে যায় আর ওর চোখ থেকে জল বেরোতে লাগে আর ও মরে যায়। লাইফ সেভিং মেশিনের গ্রাফ ফ্ল্যাট হয়ে যায়। অংশুমান সোমার শিরা চেক করতে লাগলো আর ফোন বার করে তক্ষুনি বিবেককে ফোন করতে লাগে। হ্যাঁ দাদা বলো। আমি ওকে মেরে দিয়েছি, তুই তাড়াতাড়ি এখানে চলে আয়। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। তুমি না থাকলে এই বদমাশ মেয়েটা আমাকে ফাঁসিয়েই দিয়েছিল। তুমি তো সত্যিই ফেসে গেছো। দাদা দাদা এটা কি হচ্ছে? দাদা 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 এটা কি? মৃত্যুর শাস্তি দেওয়া তোমাদের দুজন ভাইদেরকে এবার আমি মৃত্যুর ঘাটে পৌঁছে দেব। যখনই সময় ইশারা করলো, ওই রুমে রাখা ইনজেকশন, সিজার আর নাইফ হাওয়ায় নিজের থেকে উড়তে শুরু করলো আর দ্রুত গতিতে গিয়ে ওই দুজন ভাইয়ের শরীরে গাঁথা হয়ে গেল আর দুজন ওখানেই মরে যায়। ওয়ার্ডের দেওয়ালে শুধু রক্ত আর রক্ত ছড়িয়ে যায়। দুজনের মৃতদেহ দেওয়ালে ঝুলে রয়ে যায় আর সোমার শরীর আবার বেডে গিয়ে পড়ে যায়। একটা ভাই নিজের ভাইয়ের ভালোবাসার জন্য ওর ভুলের ওপর পর্দা রাখতে গিয়ে নিজের পেশার সঙ্গে ভুল করলো আর অসহায়কে মৃত্যুর শয্যায় পাঠিয়ে দিল। কিন্তু কথায় বলে না, ঈশ্বরের ঘরে দেরি আছে কিন্তু অন্ধকার নেই। সে ওই মেয়েটার হাতেই ওদেরকে মেরে ন্যায় করে দিল। খারাপের অন্ত চিরকাল খারাপই হয়। এই কান্নার আওয়াজটা কিসের? আমি দেখছি। কি হয়েছে হরিরাম? কে ওখানে? না দাদা, এখানে কেউই নেই। মনে হয় কেউ মজা করছিল, কেউ ইয়ার্কি করছিল, হয়তো পালিয়ে গেছে। ক্ষমা করবেন আমার নতুন নতুন বধূ, আমার আসতে একটু দেরি হয়ে গেল। কিন্তু এই রাতটা এমন যে যত বেশি দেরি হয়ে যাক না কেন, থাকে যৌবনই। আর এই যৌবনের চাঁদের আলো সবসময় আলোকিত হয়ে থাকে। সেই চন্দ্রমার জন্য আমি তোমার এই চাঁদের মতো চেহারাটাকে, এই ঘরটাকে দেখাতে চলেছি। আর কত গিলবে? অনেক হয়েছে আজকে, চলো গিয়ে এবার শুয়ে পড়ো। আরে এত তাড়াতাড়ি কি করে শুয়ে পড়ি? আজ আমাদের ভাইজির বিয়ে হয়েছে। বিয়ের খুশিতে আজকে যদি না গেলি তাহলে কবে গিলবো? আমি তো বলছি আমার গিন্নি, তুমিও একটা দুটো গিলে নাও। বাহ বাহ, নিজে তো ডুবে যাচ্ছ আর আমাকেও নিয়ে ডুবতে চাইছো? আরে গিন্নি, এতে ডুবতে নয়, এতে সাঁতার কাটতে হবে আমার ফুলকুমারী। একবার খেয়ে তো দেখ। ভাগাড়ে যাও, তোমার এই মদ আর তুমি। আমি গেলাম শুতে। আরে ফুলকুমারী, তুমি ফিরে কেন এলে? যাও, আমাকে শান্তিতে খেতে দাও। আরে ফুলকুমারী, তোর আওয়াজের কি হলো? চিনতে পেরেছেন? চারু, তুই? আপনি আমাকে চিনতে পেরেছেন? আমি তো ভেবেছিলাম
আপনি আমাকে চিনতেই পারবেন না। চারু না, না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। কেন মরতে ভয় পাচ্ছে? হ্যাঁ চারু, আমার মরতে খুব ভয় লাগে। ঠিক আছে, তাহলে আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু আপনার কাছে একটা অনুরোধ আছে, নিচে পড়ে মরে যান। কে কে ওখানে? আরে অঞ্জলি, তুমি তুমি এখানে কি করছো? কিছু চাই নাকি? আপনার প্রাণ চাই। কি চাই? কি চাই? আপনার প্রাণ। চারু, তুই তুই এখানে কি করছিস? হ্যাঁ, আমি। তুই এটা কি করছিস চারু? আমি তোর কি ক্ষতি করেছি? ছেড়ে দে আমায়, ছেড়ে দে না, ছেড়ে দে, বাঁচাও, বাঁচাও, কেউ আছে? চেঁচাও, চিৎকার করো, কিন্তু কোনো লাভ নেই, কারণ যতক্ষণ আমি চাইবো না আপনার আওয়াজ এখানে কেউ শুনতে পারবে না। চারু, আরে আপনি তো আমাকে চিনে ফেললেন। আমি তো ভেবেছিলাম যাই হয়ে যাক না কেন আপনি আমাকে চিনতে পারবেন না। এটা তো দারুণ হয়ে গেল, যা আমাকে সবাই মনে রেখেছে। কিন্তু তুমি তো মরে গেছিলে, আর তুমি এখানে কি করছো? মরে তো গেছিলাম, কিন্তু কি করতাম? প্রতিশোধ নেওয়ার জন্য আমায় ফিরে আসতে হলো। যেমনটা আপনারা করেছিলেন তেমনটা তো কোনো শত্রুও করে না। তাছাড়া আমি আপনার ভাই আর আপনার স্ত্রীকে তো মেরে ফেলেছি। এবার আপনার পালা। আপনার পর বাকি সবাইকে মেরে ফেলবো। আরে খোকা, বাথরুম পরে যাবি, আগে আমার কথা শোন। কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? তুই আগে এদিকে তো আয় খোকা, অনেক বড় একটা অনর্থ হয়ে গেছে। কেমন অনর্থ মা? যে অঞ্জলির সাথে তোর বিয়ে হয়েছে, ওর ওপরে চারুর আত্মা কবজা করে নিয়েছে। এটা কি বলছো মা? পাগল হয়ে গেছো নাকি? এটা কি করে হতে পারে? সত্যি বলছি রে খোকা, আমি নিজের চোখে দেখেছি। ও তোর বাবা আর তোর কাকা কাকিকেও মেরে ফেলেছে খোকা। ও আমাদের দুজনকেও মেরে ফেলবে। তোর তোর বিশ্বাস হচ্ছে না তাই না? চল চল গিয়ে রান্নাঘরে দেখে নে। এই দেখ দেখ কত নির্দয়ভাবে মেরেছে ও তোর বাবাকে। হ্যাঁ খোকা, আমি সত্যি বলছি, তোর কাকার লাশ বাইরে পড়ে আছে, কাকির তার ঘরে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো। আমি রাতেই দেখে নিয়েছিলাম অঞ্জলি অঞ্জলি নয়, একটা ডাইনি ছিল। কিন্তু ওই চেহারা দেখে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। সকালে উঠলাম তো সব স্বপ্নের মতো লাগলো। এখন 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 আমরা কি করব মা? যদি আমরা পালাতেও চাই তো এই চারু আমাদের পালাতেও দেবে না। যদি আমরা চারুর কাছে গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে নিই?
খোকা ওর আত্মা খুব রেগে আছে, যদি ও আমাকে ক্ষমা না করে তখন। সামনে কুয়ো, পেছনে গর্ত আছে মা, দুই দিকেই পড়তে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে। ভুলের ক্ষমা চেয়ে নিলে যদিও আমাদের ক্ষমা করে দেয়। যেমনটা তুই বলিস খোকা, আমাদের কিছু না কিছু তো একটা করতেই হবে। চল দেখি কি হয়। অঞ্জলি, চারু, চারু, চারু মা, কি ব্যাপার? তোমরা দুজন আমাকে চিনে ফেললে? কি করে চিনবো না, আমরা একই গ্রাম থেকে উঠে এসেছি মা। তোমাকে তো আমি নিজের কোলে বসে খেলিয়েছি চারু মা। মা নয় বৌমা, যদি তোমরা ভুলে গিয়ে থাকো তাহলে আমি নিজের রাম কাহিনী নিজের মুখ দিয়েই শুনিয়ে দিচ্ছি। শোনো, আমার আর বিকাশের বিয়ে কিছু মাস আগে হয়েছিল, কিন্তু বিয়ের পরেই তোমরা আমাদেরকে বাবার কাছে ছেড়ে শহরে চলে এলে, আর আমাদেরই যৌতুকের টাকায় ব্যবসা দাঁড় করিয়ে ধনী হয়ে গেলে, আমাদেরই ভুলে গেলে। না চারু মা, আমরা কিছুই ভুলিনি। আমাদের তো তোমাদের আনতে আসার কথা ছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল চারু মা। ও, এখন তোমরা সবাই ইমানদার হয়ে গেলে, আমি ভুল চিন্তাধারার কারণে মরে গেলাম না? যদি তোমরা ঠিক সময় চলে আসতে তাহলে আজ আমি আর আমার বাবা বেঁচে থাকতো। মিথ্যে বলে তো তুই মানুষকে দুর্বল করতে পারবি বুড়ি, কিন্তু আমাকে নয়। আমাদের সবার টাকার লোভ আমার পুরো পরিবারকে শেষ করে দিল। জানিস কি তুই এটা? জান কি তোমাদের সবার জন্য পুরো গ্রামে আমাদের বদনামি হলো। আমি যেখানেই যেতাম তো সবাই দেখে হাসতে থাকতো, মজা করতো। আমাকে স্বামী ছাড়া মনে করে ছেলেরা নোংরা নোংরা কথা বলতো, ইশারা করতো। এই বদনামির ভার আমার মা বাবাকে মেরে ফেললো, আর তারপর আমাকে। আর আমি মরার পরেই তুমি দ্বিতীয় বিয়ের জন্য তৈরি হয়ে গেলে। কত টাকা নিয়েছো এই অঞ্জলির থেকে বলো? 9 লক্ষ ক্যাশ, একটা গাড়ি, একটা বাইক, ফ্রিজ, টিভি, সব। কিন্তু যদি তুমি বলো তাহলে আমরা সব ফেরত দিয়ে দেবো চারু। শুধু আমাদের ক্ষমা করে দাও। আমি ভেবে দেখিনি যে এমন কিছু হয়ে যাবে। ক্ষমা করে দাও আমাকে। চারু, আমি মানছি যে আমরা ভুল করেছি, আমরা নিজেদের ভুলের জন্য লজ্জিত। প্লিজ আমাদের ক্ষমা করে দাও, অঞ্জলির শরীর ছেড়ে দাও। এত সহজে কি করে ছেড়ে দেব? যতক্ষণ আমার প্রতিশোধ পুরো না হয় আমি মুক্তি পাবো না। আর মুক্তি পাওয়ার জন্য তোমাদের দুজনের মরাটা খুব জরুরি। না চারু মা, একটু তো দয়া দেখাও। আমি তোমার শাশুড়ি, আর শাশুড়ি মা সমান হয়। এরকম মা আমার দরকার নেই। আমি জানি যখন তোমার জ্ঞান ফিরবে তখন তোমার সামনে হাজার হাজার প্রশ্ন থাকবে। হয়তো তুমি সেই সব প্রশ্নের উত্তর আমার এই ডায়েরি থেকে পেয়ে যাবে। ভাই, তোরা কি জানিস আমার মাথায় একটা দারুণ গল্প ঘুরে বেড়াচ্ছে, শোনাবো নাকি? মনে হচ্ছে তোর একটু বেশি হয়ে গেছে। না 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 ভাই, তোর দিব্যি কিচ্ছু হয়নি আমার। আর এখনো তো একটাই বোতল খেয়েছি। তোর ভাই তো একবারে 10টাও শেষ করতে পারে। হ্যাঁ, তোরা শুধু এবার আমার গল্পটা শুনে নে। ভাই, তোর কাছে হাত জড়ো করছি, তুই কিছু বলিস না। তুই একটু চুপ কর আর পরের বোতলটা খোল। তোর এই বাজে গল্প শুনে আমার মাথা আমি খারাপ করতে চাই না। আরে গল্প তো আমাদের এই সবার ভাই মোহিত ভাই ভেবে রেখেছে। যখন সেটা হবে না, বাহুবলীর রেকর্ডও ভেঙে দেবে। এইভাবে ফিল্ম তৈরি হয় নাকি? আরে বাবা, হিরো হিরোইনও তো লাগবে, টাকা লাগাবে, এরকম প্রডিউসারও তো চাই।
আরে শোন, আমার নাম মোহিত রে। প্রডিউসার তো এমনি জোগাড় করে ফেলবো। আর হিরো হিরোইনের ব্যাপারটা, হিরো নিয়ে নেবো যে কাউকে, আর হিরোইন তো আমাদের প্রিয়াই হবে। ও শিট, প্রিয়ার কথা বলতে মনে পড়লো, ও তো আমাকে আজ ওর বাড়িতে ডেকেছিল। আমি যাচ্ছি, এর পরেরটা তোরা দুজনে দেখে নে। বাহ গুরু বাহ, প্রিয়ার কথা মনে হতেই আমরা বন্ধুরা পর হয়ে গেলাম। আরে ভাই, সুন্দরী মেয়েরা এরকমই হয়ে থাকে, আর সেই চক্করে ভালো বন্ধুও শত্রুই হয়ে যায়। মানে নিজের সবাই পরপর মনে হয়। আরে ইমোশনাল অত্যাচার কাকে করছিস? পানের মতো চিবিয়ে না থুতু ফেলে দেবো। সাবধানে কথা বল। তোর এই হাসির পেছনে রাগ লুকিয়ে রেখেছিস। ফালতু কথা কিন্তু বুঝে শুনে বল ভাই। তোরাও তো যাস, হ্যাঁ, কখনো এখানে কখনো ওখানে। হ্যাঁ, আমি কখনো আটকেছি নাকি? না তো। এবার যখন আমি যাচ্ছি তখন রেগে যাচ্ছিস কেন? হায় হায়, ওর মুখটা তো দেখ একবার, খুশিতে ওর গাল একেবারে গোলাপি হয়ে যাচ্ছে ভাই। ভাই, আমি তো প্রিয়াকে ভোজপুরি সিনেমার নাম্বার 1 হিরোইন বানাতে চাই। ও যদি একবার একটু ওর কোমরটা দোলায় না, তাহলে গোটা ইন্ডাস্ট্রি যেন দুলে ওঠে একেবারে। আইটেম বোম তৈরি করতে চাই আমি ওকে ভাই, মন থেকে। বোম তো প্রথম থেকেই ভাই, তুই যদি একটু শিখিয়ে পড়িয়ে নিস তাহলেই ও রেডি হয়ে যাবে। আচ্ছা ভাই, একটা কথা বল, দিব্যি খেয়ে বলবি, আমাদের সকলের দিব্যি রইল। তুই ইদানিং প্রিয়ার ওপর খুব ইন্টারেস্ট দেখাচ্ছিস, ব্যাপারটা কি গুরু? দেখ ভাই, তোরা না হাসবি না। ব্যাপারটা হলো এটা যে আমি প্রিয়াকে অদ্ভুতভাবে ভালোবাসতে শুরু করেছি। বোতলের দিব্যি, ওর মধ্যে তোদের বৌদি হওয়ার 36টা গুণ রয়েছে ভাই। আরে সেসব তো ঠিকই আছে, কিন্তু তুই তোর নিজের মধ্যে রাক্ষসটাকে কি করবি? বিয়ের কিছুদিন পরেই যদি ও জেগে ওঠে তাহলে? আরে তখন এটা তখন বুঝবো। আপাতত তো আমাকে এখন প্রিয়ার কাছে যেতে হবে। আরে ভাই তুই যা, কিন্তু যাওয়ার আগে ভাই প্রিয়ার অ্যাড্রেসটা আমাদেরকে অন্তত দিয়ে যা। একদিন নয় ওর সাথে দেখা করে তোর একটু প্রশংসা করে দেব যে তুই কত ভালো। হ্যাঁ ভাই, ভীষণ বাজে তোরা, জানিস তো। এনিওয়েজ, লাল চক, বাংলো নাম্বার 4। চল এখন টাটা, বাই বাই, গুড নাইট। কি ব্যাপার? হ্যাঁ, পুরো ফুলসজ্জার মতো সবকিছু সাজিয়ে রেখেছে তো প্রিয়া। প্রিয়া, প্রিয়া, কোথায় তুমি প্রিয়া? আমি এখানে মোহিত, আর অনেকক্ষণ ধরে আমি তোমার জন্যই অপেক্ষা করছি। প্রিয়া, আমি তোমায় বলে বোঝাতে পারবো না তোমার এই ওয়েলকাম আমাকে কত খুশি করেছে। আমি সারা জীবন এই ওয়েলকাম ভুলতে পারবো না। ভোলার জন্য বেঁচে থাকলে তবে তো ভুলবে। এ তো ইন্দু। হ্যাঁ, আমি ইন্দু। তোমার কি মনে হলো তুমি ফোনে এতদিন ধরে প্রিয়ার সঙ্গে কথা বলছিলে? ফোনের মধ্যে প্রিয়া নয়, আমি ছিলাম। আর এটা আমার বাড়ি, যেখানে থেকে আমি মডেল হওয়ার অনেক স্বপ্ন দেখেছিলাম, যেটা তুমি নষ্ট করেছো। এবার আমি তোমায় নষ্ট করব। আমি শেষ করব তোমায়। ইন্দু, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমায় ক্ষমা করে দাও। হ্যাঁ প্রিয়া। শুভম, আমি কাল রাত থেকে মোহিতকে কল করছি,
ওকে আমি বাড়িতে ডেকেছিলাম, একটা জরুরি কথা বলার ছিল, কিন্তু ওকে তো ফোনেই পাচ্ছি না। কোথায় আছে ও? এটা কিভাবে সম্ভব? কাল রাতে তো ও তোমার বাড়িতেই গিয়েছিল। তোমার কাছে যদি না যায় তাহলে ও কোথায় গেল? ঠিক আছে, আমি খবর নিয়ে তোমায় ফোন করছি। বাই। আরে তুই, ভালো হয়েছে তুই চলে এসেছিস। আমি তোকেই ফোন করতে যাচ্ছিলাম। আরে এক্ষুনি প্রিয়া ফোন করেছিল ভাই। ও বলল যে কালকে রাতে মোহিত নাকি ওর বাড়িতে যায়নি, আর এখন ওর ফোনও নট রিচেবল। আমি মোহিতের ব্যাপারেই তোর কাছে বলতে এসেছি। মোহিতের লাশ শহরের বাইরে জঙ্গলে পাওয়া গেছে। হ্যাঁ? পাগল হয়ে গেছিস নাকি? তুই সাত সকালে বোকা বানানোর জন্য আমাকেই পেলি নাকি? হ্যাঁ, সত্যি বলছি ভাই, মোহিত মারা গেছে। ওকে খুন করা হয়েছে। খুন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওর এমন কোন শত্রু থাকতে পারে যে ওকে এত নিষ্ঠুরভাবে খুন করেছে? চল আমরা প্রিয়ার কাছে যাই। ও যাই বলুক না কেন, কিন্তু আমার মনে হয় আমাদের প্রশ্নের উত্তর ওর বাড়িতেই লুকিয়ে আছে। ভাই, প্রিয়া এরকম একটা পোড়ো বাড়িতে থাকে নাকি? জানি না ভাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। শুভম, এই এই ওর ফটো এখানে কি করছে? কার ফটো? আরে ওর ফটো। এটা তো ইন্দুর ফটো, কিন্তু ইন্দুর ফটো প্রিয়ার বাড়িতে কিভাবে এলো? আর প্রিয়াই বা কোথায়? আমি প্রিয়াকে ফোন করছি। হ্যালো প্রিয়া, আমরা তোমার বাড়িতে আছি, তুমি কোথায়? প্রিয়া, এই বাংলো নাম্বার 4 তোমার নয়? না, আমার বাংলোর নম্বর তো 8। কিন্তু মোহিত তো তোমার এই অ্যাড্রেসের কথাই বলেছিল। ঠিক আছে ছাড়ো, তুমি এখন তাড়াতাড়ি বাংলো নাম্বার 4-এ চলে এসো। আরে কিন্তু আমার অডিশন আছে তো। কেটে দিল। 4 নম্বর বাংলোতে এমন কি আছে যে আমাকে ওখানে ডাকছে? আর এই মোহিতকে ফোনেও তো পাচ্ছি না। কি বললো কি ও? ভাই, কোনো বড় একটা গোলমাল হয়ে গেছে। প্রিয়া তো বলছে যে ওর বাংলোর নাম্বার হলো 8। এটা ওর বাংলো নয়। এটা কিভাবে সম্ভব? হ্যালো গাইস। থ্যাংক গড তুমি এসেছো। হ্যাঁ, এসে গেছি। কিন্তু তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? মনে হচ্ছে যেন তুমি সাক্ষাৎ মৃত্যুকে সামনে দেখছো। ওসব ছাড়ো, শুধু আমাকে এটা বলো, তুমি কি ওই মেয়েটাকে চেনো? এটা এটা আবার কে? আর তোমরা দুজন এখানে কি করছো? কোনো নতুন শুট প্ল্যান করছো বুঝি? না প্রিয়া, আমরা কোনো শুটিং এর প্ল্যান করছি না। শুট প্ল্যান করছো না? তাহলে তোমরা এখানে কি করছো? আচ্ছা ছাড়ো, মোহিত কোথায় আছে? ও মারা গেছে। এটা কি ধরনের মজা? এটাই সত্যি প্রিয়া, মোহিত সত্যিই নেই আর মারা যাওয়ার আগে তোমার সাথে দেখা করতে ও এই বাড়িতে এসেছিল। না, এটা হতে পারে না। যা হতে পারে না সেটাই হয়েছে প্রিয়া। না, এটা মিথ্যে। মোহিত মারা যেতে পারে না। আমরা তো বিয়ের প্ল্যান করছিলাম। নিজেকে সামলাও প্রিয়া, যেটা হয়ে গেছে সেটাকে তো পাল্টানো যাবে না। তুমি তোমার বাড়ি যাও, আমাদের একটা জায়গায় যেতে হবে। ভাই, এটা তো সেই জায়গাটাই যেখানে আমরা আমাকে খুন করে পুঁতে দিয়েছিলি। ইন্দু? ইন্দু? হ্যাঁ, আমি 6 মাস আগে নিজের গ্রাম থেকে হিরোইন হব বলে সেই স্বপ্ন নিয়ে এখানে এসেছিলাম। কিন্তু তোমাদের মতো শয়তানেরা আমাকে ঠকিয়েছো। আমার স্বপ্নের সঙ্গে সঙ্গে আমার সম্মানও লুট করে আমায় খুন করেছো। এবার তোমাদের পালা। কখনো কোনো মেয়ের সম্মান নিয়ে যদি খেলো, তার আত্মা তোমাদের মতো শয়তানদের কখনো ছেড়ে কথা বলবে না, প্রাণে মেরে ফেলবে।